সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সেশনে জয়েন করার জন্য। আহ, আশা করি সবাই ভালো আছেন। হ্যালো। আমি পাভেল হোসেন। আপনি কি একটু মিউট করবেন তাহলে? জি, তাহলে শুরু করা যাক। আম, আমাদের এই সেশন অস্ট্রেলিয়াতে যারা ইমিগ্রেশন করে আসতে চান তাদের কয়েক রকমের ভিসা অপশন রয়েছে। যেমন প্রথমত ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, স্টেট নমিনেশন ভিসা, তারপর রয়েছে ফেডারেল নমিনেশন ভিসা। এছাড়াও আরো বেশ কয়েক রকমের ভিসা অপশনস রয়েছে। প্রথমে আমরা কথা বলবো ট্যুরিস্ট ভিসা নিয়ে। ট্যুরিস্ট ভিসা একটা ভালো অপশন যারা খুব কুইকলি অস্ট্রেলিয়াতে আসতে চান যে কোনো কারণে, এবং অন্য লং টার্ম ভিসায় যাওয়ার আগে যদি আপনারা আপনাদের অপশনস গুলা আহ, আরো ভালো করে জানতে চান, বা এখানকার লাইফস্টাইল কেমন সেটা জানতে চান, বা আপনারা যা শুনছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অস্ট্রেলিয়ার লাইফস্টাইল সম্পর্কে, ইকোনমি সম্পর্কে যদি আপনারা আরো ভালো জানতে চান, তাহলে অনেকেই ট্যুরিস্ট ভিসা ভিসা অপশনটা নিয়ে থাকেন। এবং এই ট্যুরিস্ট ভিসা অপশন নিয়ে তারা এখানে এসে এক্সপ্লোর করেন যে যে ইনফরমেশন গুলো তারা পেয়েছেন তার সাথে ফিজিক্যালি তার মিল আছে কিনা। ট্যুরিস্ট ভিসা আপনার দিয়ে আপনি 3 মাস কন্টিনিউয়াসলি থাকতে পারেন, এবং নর্মালি 1 বছরের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়ে থাকে। এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেকে 3 মাস পর্যন্ত স্টাডিও করতে পারেন, নট মোর দেন 3 মান্থস, মানে 3 মাসের বেশি কোনো সাবজেক্ট পড়া যায় না। আম, এরপরে রয়েছে আপনার স্টুডেন্ট ভিসা। আপনার স্টুডেন্ট ভিসা তে আপনার বিভিন্ন সাবজেক্টে আপনি পড়তে আসতে পারেন। যেমন আপনি আসতে পারেন সার্টিফিকেট 3, কোনো একটা যদি আপনার আহ, আমাদের দেশে যেরকম পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, আপনি কোনো টেকনিক্যাল কোর্সে যদি আপনি অ্যাফিলিয়েটেড হতে চান বা আরো ভালো জানতে চান, তাহলে সার্টিফিকেট 3 নিয়ে আসতে পারেন। এর চেয়ে আর একটু বেশি সময়ের জন্য এবং আর একটু বেটার আপনার টেকনিক্যাল কোর্স হচ্ছে ডিপ্লোমা। যদি আপনি ডিপ্লোমা করেন আম, তাহলে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউটে আপনি ডিপ্লোমা করার জন্য আসতে পারেন। এরপরে রয়েছে ব্যাচেলর ডিগ্রি, যেগুলো আমাদের দেশে যেটা আমরা অনার্স ডিগ্রি বলে থাকি। এখানে 3 বছরের 4 বছরের অনার্স কোর্স রয়েছে। কারো যদি লং টার্ম আসার ইচ্ছা থাকে, তাহলে ব্যাচেলর ডিগ্রি করার জন্য আপনি আসতে পারেন। এরপরে স্টুডেন্ট ভিসা হতে পারে মাস্টার্স কোনো কোর্স করার জন্য, মাস্টার্স রিসার্চ বা মাস্টার্স কোর্স ওয়ার্ক করার জন্য আপনি আসতে পারেন। এরপরে সবচেয়ে আম, বেশি যেটা আম, আপনার হাইলি কোয়ালিফাইড যেটা ডিগ্রি, অনেক লোকে যারা এসে থাকেন আমাদের দেশ থেকে কোয়ালিফাইড লোকজন, তারা পিএইচডি করতে আসেন। তবে মনে রাখতে হবে স্টুডেন্ট ভিসা নিয়ে কেউ আসতে চাইলে আম, সে যেন একটা রিকগনাইজড ইনস্টিটিউশনে আসেন। আনরিকগনাইজড ইনস্টিটিউশনে আসলে ওই ডিগ্রি কোনো কাজে লাগবে না। সেই বিষয়ে আমরা আপনাকে হেল্প করতে পারবো যে আপনি ইনস্টিটিউশন যেটা চুজ করতে চাচ্ছেন সেটা রিকগনাইজড কিনা। আর যদি আপনার এটা রিকগনাইজড না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার ওই ইনস্টিটিউশনে আপনার যাওয়া উচিত হবে কিনা, এই বিষয়ে আমরা আপনাকে আপনাদেরকে ডিটেল অ্যাডভাইস করতে পারবো। এরপর আমরা কথা বলবো ভিসার লেংথ নিয়ে, কতদিনের জন্য আপনি থাকতে পারেন এই স্টুডেন্ট ভিসা নিয়ে। যদি আপনি মাস্টার্স কোর্স করতে আসেন বা সার্টিফিকেট 3 এবং ডিপ্লোমা করতে আসেন, তাহলে আপনার ভিসা লেংথ হতে পারে 2 বছর বা তার চেয়ে কিছু বেশি।
আর আপনি যদি ব্যাচেলর কোর্স করতে আসেন তাহলে সেটা হবে 4 ইয়ার্স বা তার চেয়ে বেশি। আম, আর পিএইচডি করতে আসলে সাধারণত পিএইচডি কোর্স গুলোতে আপনার 4 বছর হয়ে থাকে, সাথে 6 মাস এক্সট্রা সময় দেওয়া হয়। এই হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসার ব্যাকগ্রাউন্ড। এখন আমি যেই ভিসা অপশনস গুলো আম, আম, আলোচনা করব সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি ভিসাস, যেটাকে আমরা শর্টলি বলে থাকি পিআর। পিআর এর জন্য কি কি অপশন এখানে অস্ট্রেলিয়াতে রয়েছে? আপনারা হয়তো অনেকেই জানেন অস্ট্রেলিয়াতে আপনার 2 ধরনের স্টেট সিস্টেম রয়েছে। যেমন প্রতিটা স্টেট, এখানে সাত 7টি স্টেট রয়েছে, স্টেট এবং টেরিটরি রয়েছে। প্রতিটি স্টেটের নিজস্ব গভর্নমেন্ট রয়েছে, তাদের নিজস্ব এক্সিকিউটিভ রয়েছে, পার্লামেন্ট রয়েছে, তাদের নিজস্ব বিচার বিভাগ রয়েছে। সেই জন্য এক একটা স্টেটের আপনার পিয়ারের অপশনের জন্য অপশনস গুলো ডিফারেন্ট। তবে ইন জেনারেল স্টেট নমিনেশনের জন্য, তার মানে স্টেট নমিনেশন হচ্ছে স্টেট আপনাকে স্পন্সর করবে। আপনার কোয়ালিফিকেশনস দেখে, আপনার এক্সপিরিয়েন্স দেখে, আপনার ইংলিশ নলেজ দেখে স্টেটস আপনাকে স্পন্সর করবে যে আপনি পিআর জন্য অ্যাপ্লাই করেন। তো সেই ক্ষেত্রে পিআর অপশনস 2 ধরনের রয়েছে। একটা আমরা বলে থাকি যেটাকে বলা হয় 190 ভিসা, আরেকটি হচ্ছে 491 ভিসা। এগুলো হচ্ছে স্টেটের নমিনেশন, স্টেট নমিনেট করবে, স্টেট আপনাকে স্পন্সর করবে পিআর হওয়ার জন্য। এরপর রয়েছে ফেডারেল নমিনেশন, মিনস ওদের সেন্ট্রাল গভর্নমেন্ট নমিনেশন করবে আপনাকে। এই ফেডারেল নমিনেশন ভিসার নাম্বার হচ্ছে 189। আর স্টেট স্পন্সর্ড ভিসার অপশনস গুলা সাব ক্লাস নাম্বার হচ্ছে 190 এবং 491। এই স্টেট নমিনেশন এবং ফেডারেল নমিনেশন বা স্পন্সর্ড ভিসা, দুটো ভিসাই হচ্ছে 2 ধরনের ভিসাই হচ্ছে আপনার এই পয়েন্ট সিস্টেম। অর্থাৎ আপনার পয়েন্টস যত বেশি থাকবে, আপনার স্পন্সরশিপ পাওয়াটা তত বেশি ইজি হবে। এরপরে রয়েছে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা, যেটাকে আমরা 482 ভিসা বলে থাকি। নির্দিষ্ট কিছু অকুপেশনসে এই ভিসা গুলো দেওয়া হয়। এগুলো স্টেট নমিনেশন না, আবার সেন্ট্রাল গভর্নমেন্ট নমিনেশনও না। এগুলো হচ্ছে কোন একজন এমপ্লয়ার আপনাকে নমিনেট করবে, স্পন্সর করবে ভিসা দেওয়ার জন্য। এই 3 ধরনের ভিসা অপশনস যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন, এর এর আপনার আরো ভিসা রয়েছে, যেমন স্পন্সর ভিসা, যেটাকে আমরা 186 ভিসা বলে থাকি। 186 ভিসা অর্থাৎ এটা ডাইরেক্ট এন্ট্রি ভিসা বলা হয়। অর্থাৎ আপনি কোন একজন এমপ্লয়ার আপনাকে এমপ্লয়ি হিসেবে নিল, তারপর সে আপনাকে ফুললি স্পন্সর করলো। তবে এখানে কিছু রেস্ট্রিকশনস রয়েছে, অনেক ধরনের রেস্ট্রিকশনস রয়েছে। কখন 186 করা যায়, কখন 186 করা যায় না, এগুলো আমরা পরে আলোচনা করব। এরপর রয়েছে আপনার ডেজিগনেটেড এরিয়া মাইগ্রেশন। অর্থাৎ কোন একটা রিমোট এরিয়া, ওখানকার কোন একজন স্পন্সর বা বিজনেস, সে তার কিছু নির্দিষ্ট লোক প্রয়োজন কাজ করার জন্য। যেমন ধরেন অস্ট্রেলিয়া হচ্ছে মাইনিং এর দেশ, এখানে মাইনিং এর প্রচুর লোক প্রয়োজন হয়। মাইনিং এর যে সমস্ত কোম্পানি রয়েছে, তারা বিভিন্ন দেশের সাথে চুক্তি করে, এগ্রিমেন্ট করে, এবং ওই এগ্রিমেন্টের আলোকে তারা বিভিন্ন মানুষকে ভিসা দিয়ে থাকে। তবে এটা কিছু নির্দিষ্ট এরিয়ার জন্য অ্যালোকেটেড, সেজন্য এটাকে বলা হয় ডেজিগনেটেড এরিয়া ভিসা। এরপর রয়েছে আপনার 189 এবং 190 এবং 491, যে 3 ধরনের ভিসা কথা আমি বললাম। এই 3 ধরনের ভিসা হচ্ছে পয়েন্ট বেসড সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে, পয়েন্টস আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? পয়েন্টস ক্যালকুলেশনের সিস্টেমটা কি? পয়েন্টস
ক্যালকুলেশনের সিস্টেমটা আমি আপনাদেরকে বলবো, আপনারা আমি একটু ধৈর্য ধরে শুনবেন। কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা লিখে রাখবেন, পরে আপনারা এই প্রশ্ন আমাকে বললে আমি এই ওইটার উপর বেস করে আমি আপনাকে প্রশ্ন উত্তরটা দিতে পারবো। এখন আসি পয়েন্ট সিস্টেমের ডিসকাশনে। প্রথম, আপনি পয়েন্ট পাবেন নমিনেশনের জন্য, অর্থাৎ আপনাকে যদি স্টেট নমিনেট করে সেই ক্ষেত্রে আপনি কত পয়েন্ট পাবেন। আমি প্রথমে যেটা বলেছিলাম স্টেট নমিনেশনের বিষয়, স্টেট যখন নমিনেট করে তখন আপনি 190 ভিসা যদি আপনি যান তাহলে আপনি পাবেন 5 পয়েন্ট এক্সট্রা। আর যদি আপনি 491 ভিসা জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 15 পয়েন্ট এক্সট্রা পাবেন। এখন হয়তো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে 190 এবং 491 এর মধ্যে পার্থক্য কোথায়। 190 এবং 491 দুটাই স্টেট নমিনেশন ভিসা, কিন্তু এদের মধ্যে পার্থক্য হচ্ছে 190 হচ্ছে ডাইরেক্ট পিআর, আর 491 হচ্ছে এটা ডাইরেক্ট পিআর না। ডাইরেক্ট পিআর পাওয়ার আগে আপনাকে 3 বছর 491 ভিসার আন্ডারে অস্ট্রেলিয়াতে থাকতে হবে এবং রেগুলারলি আপনাকে ইনকাম করতে হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। 3 বছর পরে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে 190 এবং 491 ভিসার মধ্যে পার্থক্য। দুইটা পার্থক্য আমরা পেলাম, একটা হচ্ছে 190-তে আপনি ডাইরেক্ট এন্ট্রি, ডাইরেক্ট পিআর, 491 ডাইরেক্ট পিআর না, 3 বছর আপনাকে কাজ করতে হবে, এখানে থাকতে হবে। 3 বছর পরে গিয়ে আপনি সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনাকে স্টেট পার্মানেন্ট রেসিডেন্সি দিবে। আরেকটা পার্থক্য হচ্ছে আপনি 190 ভিসা অ্যাপ্লাই করলে আপনি পাচ্ছেন এক্সট্রা 5 পয়েন্ট, আর যদি আপনি 491-এ অ্যাপ্লাই করেন তাহলে আপনি পাচ্ছেন এক্সট্রা 15 পয়েন্ট। তাহলে দুটোরই পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে। এরপরে আপনি পয়েন্ট পাবেন হচ্ছে আপনার বয়সের জন্য, যে পয়েন্টটা 0 থেকে 20 পয়েন্ট পর্যন্ত হতে পারে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর অ্যাবিলিটি, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোয়ালিটির অনুযায়ী আপনি 0 থেকে 20 পয়েন্ট পাবেন। স্কিল এমপ্লয়মেন্ট এক্সপেরিয়েন্স, আপনার কাজের অভিজ্ঞতার উপর আপনি পয়েন্ট পাবেন, যেটা 0 থেকে 20 পয়েন্ট হতে পারে। আপনার শিক্ষাগত যোগ্যতা, এটার জন্য আপনি 0 থেকে 20 পয়েন্ট পাবেন। এছাড়া আপনি কোনো বিশেষ সাবজেক্টে যদি কোয়ালিফাইড হন, যেমন আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনি যদি আইটি প্রফেশনাল হন, আপনি যদি মেডিকেল প্রফেশনের কেউ হয়ে থাকেন, তাহলে আপনি আরো এক্সট্রা 0 থেকে 10 পয়েন্ট পাবেন। এছাড়া নেক্সট বেসিস হচ্ছে পয়েন্ট পাওয়ার জন্য অস্ট্রেলিয়ান স্টাডি রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনি যদি অস্ট্রেলিয়ান কোন ইনস্টিটিউশনে পড়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আরো 5 পয়েন্ট পাবেন। আরেকটি রয়েছে প্রফেশনাল ইয়ার ইন অস্ট্রেলিয়া, এটা একটা প্রোগ্রাম। 12 মাস যদি আপনি এই প্রোগ্রামে ভর্তি হন এবং এটা কমপ্লিট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 5 পয়েন্ট পাবেন, 0 থেকে 5 পয়েন্ট পাবেন। এরপর রয়েছে ইংরেজি ব্যতীত অন্য কোনো ভাষায় যদি আপনার দক্ষতা থাকে তাহলে সেটার উপর বেস করে আপনি 0 থেকে 5 পয়েন্ট পাবেন। যেমন বাংলা ভাষা আপনি দক্ষতা যদি আপনি দেখাতে পারেন একটা সার্টিফাইড ইনস্টিটিউটের আন্ডারে, যদি আপনি পরীক্ষা দিয়ে পাস নাম্বারটা পেয়ে থাকেন তাহলে আপনি আরো 5 পয়েন্ট যোগ করতে পারবেন। এরপরে রয়েছে পয়েন্ট পাওয়ার বেসিস হচ্ছে রিজিওনাল এরিয়াতে যদি থাকেন, অর্থাৎ যেগুলোকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিজিওনাল এরিয়া অর্থাৎ গ্রাম্য এরিয়া, রিমোট এরিয়া হিসেবে যেগুলোকে ডিক্লেয়ার করেছে, সেই সব এরিয়ার মধ্যে যদি আপনি থাকেন তাহলে সেই জন্য আপনি আরো 5 পয়েন্ট পাবেন। এবং লাস্ট যেটা পয়েন্ট ক্যালকুলেশনে অ্যাড হয় সেটা হচ্ছে যে পার্টনার স্কিল, অর্থাৎ আপনার ওয়াইফ যদি ইংরেজিতে ভালো হয়, সে যদি ইংরেজিতে ভালো মার্কস পায় আইএলসে বা অন্যান্য পরীক্ষা যেগুলো আছে সেগুলোর উপর বেস করে আপনি 5 থেকে 10 পয়েন্ট পাবেন। এই গেল ওভারঅল আপনার পয়েন্ট ক্যালকুলেশন। এখন আমি এই স্টেপগুলা, এই পয়েন্টস ক্যালকুলেশনের এই বিষয়গুলো একটার পর একটা আপনাদেরকে আরেকটু ডিটেলস ব্যাখ্যা করব।
প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কত পয়েন্ট পেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পিআর এর জন্য, অর্থাৎ স্টেট নমিনেশনের জন্য। পিআর তো না, প্রথমে স্টেট আপনাকে নমিনেট করবে। স্টেট যদি আপনাকে নমিনেট করে তখন আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন। আগে আপনাকে নমিনেশনটা পেতে হবে, স্পন্সরশিপটা পেতে হবে স্টেট থেকে বা ফেডারেল গভর্নমেন্ট থেকে। তখন সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে মিনিমাম কত পয়েন্টস আপনার পেতে হবে বা পেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা আপনি এলিজিবল হবেন। সেটা হচ্ছে 65 পয়েন্টস পেতে হবে। 60 পয়েন্টস পাওয়ার পরে আপনি মিনিমাম রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনি ফুলফিল করলেন, অর্থাৎ আপনি এলিজিবল নমিনেশনের জন্য। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে কত পয়েন্ট পেলে আপনি কনফার্ম হবেন যে আপনাকে নমিনেট করবে কিনা বা স্পন্সর করবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে এটার কোনো নির্দিষ্ট আনসার নাই, কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই। এটা ডিপেন্ড করে যখন তারা স্পন্সর করার জন্য সিদ্ধান্ত নেয়, স্পন্সর করার সময় যেই ব্যক্তি হাইয়েস্ট পয়েন্ট পাবে তাকে স্পন্সর করবে, এবং তারা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে স্পন্সরের জন্য ডাকে। ওই ওই মাসে যদি আপনার পয়েন্ট সবচেয়ে বেশি হয় তাহলে আপনি কল পাবেন, আপনাকে স্পন্সরশিপের জন্য ডাকবে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে আপনি যত বেশি দক্ষতা প্রমাণ করতে পারবেন তত বেশি আপনার পয়েন্ট বাড়বে, তত বেশি আপনার স্পন্সরশিপ পাওয়ার পসিবিলিটি বৃদ্ধি পাবে। এইটি হচ্ছে প্রথম ক্যাটাগরি পয়েন্ট ক্যালকুলেশনের জন্য, যেটা আমি আগে বলেছিলাম, সেটা হচ্ছে নমিনেশন। অর্থাৎ নমিনেশন আপনাকে অবশ্যই পেতে হবে পিআর এর জন্য। আর 190 ভিসাতে আপনি পাচ্ছেন 5 পয়েন্ট এক্সট্রা। যদি আপনি 189-এ যদি আপনি অ্যাপ্লাই করেন, প্রথমত আপনি কোনো এক্সট্রা পয়েন্ট পাবেন না। যে 65 পয়েন্ট আপনার নিজের যোগ্যতায় আপনি যে 65 পয়েন্ট পাবেন সেটাই হচ্ছে ফাইনাল। আপনি নিজের যোগ্যতায় যদি আর 80 পয়েন্ট পান সেটাই ফাইনাল। 189 নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি একটু আগে বলেছিলাম 189 হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সরশিপ, অর্থাৎ এদের কেন্দ্রীয় সরকার আপনাকে স্পন্সর করবে। কেন্দ্রীয় সরকার যদি স্পন্সর করে সেক্ষেত্রে আপনি কোনো এক্সট্রা পয়েন্ট পাবেন না। যে পয়েন্ট আপনি নিজের যোগ্যতায় কালেক্ট করবেন সেটাই হচ্ছে আপনার পয়েন্ট, সেটার উপর বেস করে সিদ্ধান্ত হবে। এরপরে আমরা আসি স্টেট স্পন্সরশিপের নমিনেশন। স্টেট অফ স্পন্সরশিপে আমরা বলেছিলাম যে দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে ডাইরেক্ট 190 ভিসা আর একটা হচ্ছে 491 ভিসা। যদি আপনি ডাইরেক্ট টাতে অ্যাপ্লাই করেন তাহলে আপনি পাচ্ছেন এক্সট্রা 5 পয়েন্ট। আর যদি আপনি 3 বছরের জন্য ওয়েট করতে চান, 3 বছর এখানে আসতে চান, 3 বছর কাজ করতে চান, তারপরে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে চান, যদি সেটা চান তাহলে আপনি পাচ্ছেন 491 অ্যাপ্লাই করলে পাচ্ছেন 15 পয়েন্টস। এই হচ্ছে নমিনেশনের ক্ষেত্রে আপনার পয়েন্ট ক্যালকুলেশনের হিসাব। এখন আমরা আলোচনা করব আপনার বয়সের ক্ষেত্রে আপনি পয়েন্ট কিভাবে ক্যালকুলেট করবেন। যদি আপনার বয়স হয়ে থাকে 18 থেকে 24 বছর সেক্ষেত্রে আপনি পয়েন্ট পাবেন 25 পয়েন্ট। যদি আপনার বয়স হয়ে থাকে 25 থেকে 32 বছর সেক্ষেত্রে আপনি পয়েন্ট পাচ্ছেন 30 পয়েন্ট। যদি আপনার বয়স হয়ে থাকে 33 থেকে 39 বছর সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 25 পয়েন্ট। আর যদি আপনার বয়স হয়ে থাকে 40 থেকে 44 বছর আপনি পাচ্ছেন 15 পয়েন্ট। আর আপনার বয়স যদি 45 থেকে তার উপরে হয় তাহলে আপনি স্পন্সরশিপ বা নমিনেশনের জন্য কোনো পয়েন্ট পাবেন না। এই বিষয়টি দয়া করে মাথায় রাখবেন। যদি আপনার বয়স 45-এর উপরে হয় তাহলে আপনি স্টেট স্পন্সরশিপ ভিসা অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সরশিপ ভিসার জন্য আপনি আর যোগ্য হবেন না। সেক্ষেত্রে আপনাকে অন্য ভিসা অপশনে যেতে হবে। যেমনটি আমি আগে বলেছিলাম, ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা অথবা টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা বা স্পন্সরশিপ এমপ্লয়ার স্পন্সরশিপ ভিসা, আপনাকে ওই সমস্ত অপশনে যেতে হবে।
এই হচ্ছে এইজ নিয়ে আপনার পয়েন্ট ক্যালকুলেশনের হিসাব। এই স্টেট স্পন্সরশিপ বা ফেডারেল গভর্নমেন্ট স্পন্সরশিপের জন্য আপনাকে যেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট করা, স্কিলস অ্যাসেসমেন্ট করা। স্কিল অ্যাসেসমেন্ট আপনার 189 ভিসার জন্য লাগে, 190 ভিসার জন্য লাগে, 491 ভিসার জন্য লাগবে। স্কিলস অ্যাসেসমেন্টটা কে করবে? স্কিল অ্যাসেসমেন্টটা করবে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউশনস। এক একটি প্রফেশনের জন্য স্কিল অ্যাসেসমেন্ট অথরিটি ডিফারেন্ট। যেমন ধরেন আপনি যদি আইটি প্রফেশনাল হন তাহলে আপনার স্কিল অ্যাসেসমেন্ট করবে এসিএস, অস্ট্রেলিয়ান কম্পিউটার সোসাইটি। সে আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড দেখবে, আপনার এক্সপেরিয়েন্স দেখবে, সেটা দেখে ও অ্যাসেসমেন্ট করে বলবে যে আপনি এই প্রফেশনে অ্যাপ্লাই করার জন্য, স্পন্সরশিপের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আপনি ফিট কিনা। যদি সে আপনাকে নেগেটিভ বলে যে না আপনার স্কিল অ্যাসেসমেন্ট নেগেটিভ, সেক্ষেত্রে আপনি আর স্পন্সরশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে খুব ইম্পর্টেন্ট বিষয় মনে রাখবেন হচ্ছে স্কিল অ্যাসেসমেন্ট। স্কিল অ্যাসেসমেন্ট এক এক প্রফেশনের জন্য এক একটি ইনস্টিটিউশন এই অ্যাসেসমেন্ট করে থাকে। আমরা পয়েন্ট ক্যালকুলেশনের জন্য দুইটি ক্রাইটেরিয়া ইতিমধ্যে আলোচনা করেছি। একটা হচ্ছে নমিনেশন এবং সেকেন্ডটি ছিল হচ্ছে বয়সের ক্ষেত্রে আপনি কি পয়েন্ট পাবেন। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি যে আপনার ইংলিশ অ্যাবিলিটি দিয়ে আপনি কিভাবে পয়েন্ট অ্যাড করবেন। আপনি যদি প্রফিশিয়েন্ট ইংলিশ হন, অর্থাৎ আপনার যদি আইএলস যদি আপনি 7 পান অথবা পিটিই পরীক্ষায় যদি আপনি 65 পান, তাহলে আপনি পয়েন্ট পাচ্ছেন 10 পয়েন্ট। আর যদি আপনার ইংলিশ লেভেল যদি আরো বেটার হয়, সুপিরিয়র ইংলিশ হয়, অর্থাৎ আপনি প্রতিটা ব্যান্ডে যদি 8 করে পেয়ে থাকেন, অথবা আপনি যদি পিটিই পরীক্ষা দেন তাহলে যদি আপনি প্রতিটা ব্যান্ডে যদি আপনি 79 করে পেয়ে থাকেন তাহলে আপনি পাবেন 20 পয়েন্ট। তাহলে আমরা পাচ্ছি পয়েন্ট, যদি আপনি আইএলটিএস 6 পান অথবা পিটিইতে আপনি 50 পান তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনি কোনো পয়েন্ট অ্যাড করতে পারবেন না। আর যদি আপনি 7 পেয়ে থাকেন আইএলটিএস এ এবং অথবা পিটিইতে যদি আপনি 65 পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনি 10 পয়েন্ট অ্যাড করতে পারবেন ইংলিশের জন্য। আর যদি আপনি আইএলস এ যদি 8 পেয়ে থাকেন অথবা পিটিইতে যদি আপনি 79 পেয়ে থাকেন প্রতিটি ব্যান্ডে, তাহলে আপনি পয়েন্ট অ্যাড করছেন 20 পয়েন্ট। এই গেল ইংরেজির দক্ষতার উপর আপনি কিভাবে পয়েন্ট পাবেন সেটির সংক্ষিপ্ত বর্ণনা। এর পরবর্তীতে আপনি পয়েন্ট অ্যাড করবেন আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স দিয়ে। যেমন ধরেন আপনি যেই প্রফেশনের জন্য আপনি স্পন্সরশিপ চাচ্ছেন সেই প্রফেশনে যদি আপনি 3 বছরের নিচে কাজ করেন সেক্ষেত্রে আপনি কোনো পয়েন্ট পাবেন না। যদি আপনি 3 থেকে 4 বছর কাজ করেন তাহলে আপনি পাচ্ছেন 5 পয়েন্ট। যদি আপনি 5 থেকে 10 বছর কাজ করেন আপনি পাচ্ছেন 10 পয়েন্ট। আপনি যদি 8 থেকে 10 বছর কাজ করেন তাহলে আপনি পাচ্ছেন 15 পয়েন্ট। এ হচ্ছে যদি আপনি অস্ট্রেলিয়ার বাইরে কোনো দেশে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার পয়েন্ট কি হবে, আপনি কিভাবে পয়েন্ট অ্যাড করবেন তার একটি সংক্ষিপ্ত বর্ণনা। এখন এছাড়াও আপনি আরো পয়েন্ট অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে যদি আপনার অস্ট্রেলিয়াতে যদি কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে 1 থেকে 2 বছরের জন্য 5 পয়েন্ট, 3 থেকে 4 বছরের জন্য 10 পয়েন্ট, 5 থেকে 7 বছরের জন্য 15 পয়েন্ট, 8 থেকে 10 বছরের জন্য 20 পয়েন্ট আপনি যোগ করতে পারবেন। এরপরে আপনি পয়েন্ট অ্যাড করবেন এডুকেশনের জন্য। যেমন ধরুন আপনি যদি ডিপ্লোমা বা কোনো ট্রেড কোয়ালিফিকেশন করেন আপনি পাচ্ছেন 10 পয়েন্ট। আপনি যদি ব্যাচেলার বা কোনো মাস্টার্স করে থাকেন সেজন্য আপনি পাচ্ছেন 15 পয়েন্ট। আপনি যদি পিএইচডি করে থাকেন তাহলে সেজন্য আপনি পাচ্ছেন 20 পয়েন্ট। তবে মনে রাখতে হবে আপনার যেই কোয়ালিফিকেশন দিয়ে আপনি পয়েন্ট অ্যাড করতে চাচ্ছেন সেটা যেন মিনিমাম 2 বছরের একটা কোর্স হয়ে থাকে, অর্থাৎ 2 বছরের নিচে কোনো কোর্স থাকলে সেক্ষেত্রে পয়েন্ট অ্যাড করা যায় না। এছাড়া আপনি যদি কোনো স্পেশাল এডুকেশন কোয়ালিফিকেশন থাকে আপনার, যেমন ধরেন পিএইচডি অথবা মাস্টার্স বাই রিসার্চ
অস্ট্রেলিয়ার কোন ইনস্টিটিউশন যদি আপনি পিএইচডি করেন বা মাস্টার্স বা রিসার্চ করেন, অথবা যদি আপনি কোনো সায়েন্সের কোনো সাবজেক্টে পিএইচডি করেন বা টেকনোলজিক্যাল কোনো সাবজেক্টে করেন, ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে করেন, মেডিকেলে কোনো সাবজেক্টে আপনি করেন, সেক্ষেত্রে আপনি আরো 10 পয়েন্ট যোগ করতে পারবেন। ওরা এই এক্সট্রা পয়েন্ট যোগ করাটাকে বলে থাকে স্টেম। স্টেম মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স অর আইসিটি। এরপরে আপনি আরো পয়েন্ট যোগ করবেন যদি আপনার ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ব্যতীত অন্য কোনো ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেশন থাকে। এটাকে ওরা বলে থাকে নাটি, অর্থাৎ আপনি যে কোনো ইংরেজি ব্যতীত অন্য যে কোনো সাবজেক্টের কোয়ালিফিকেশন দেখিয়ে আপনি 5 পয়েন্ট যোগ করতে পারবেন। আপনি আরো পয়েন্ট যোগ করতে পারবেন যদি আপনি প্রফেশনাল ইয়ার প্রোগ্রাম করেন। প্রফেশনাল ইয়ার প্রোগ্রামটা সাধারণত অ্যাকাউন্টিং এর যারা আছেন, আইটির যারা আছেন, ইঞ্জিনিয়ারিং এর যারা আছেন, তারা এই এই প্রফেশনাল ইয়ার অস্ট্রেলিয়ার কোন ইনস্টিটিউশনে যদি কোনো এই প্রোগ্রামটা করেন, সেক্ষেত্রে আপনি 5 পয়েন্ট যোগ করতে পারবেন। লাস্টলি আপনি পয়েন্ট পাবেন আপনার পার্টনারের কোয়ালিফিকেশন অনুযায়ী। যদি আপনি সিঙ্গেল হন, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 10 পয়েন্ট। যদি আপনার পার্টনারে যদি কম্পিটেন্ট ইংলিশ থাকে, অর্থাৎ আইএলটিএস 6 লেভেলের ইংলিশ থাকে, এবং আপনার পার্টনারও যদি আপনার মতো স্কিল হয় এবং তার পজিটিভ স্কিল অ্যাসেসমেন্ট থাকে, সেক্ষেত্রে 10 পয়েন্ট। আর আপনার পার্টনার যদি অস্ট্রেলিয়ার সিটিজেন হয় বা পার্মানেন্ট রেসিডেন্ট হয়, তাহলে আপনি পাচ্ছেন 10 পয়েন্ট। আর যদি আপনার পার্টনার শুধুমাত্র ইংরেজিতে আইএলটিএস 6 পায় বা অর্থাৎ কম্পিটেন্ট ইংলিশ শো করতে পারে, তাহলে সেজন্য আপনি পাবেন আরো 5 পয়েন্ট। এভাবে আপনি পয়েন্ট ক্যালকুলেট করবেন। সুখবর হলো 190 এবং 491 ভিসার ক্ষেত্রে এই বছর 2024-2025 অর্থ বছরে অস্ট্রেলিয়ার সরকার সংখ্যা বাড়িয়েছে, নাম্বার বাড়িয়েছে। প্রতি বছর ওরা একটা নাম্বার অ্যালোকেট করে থাকে। এবছর তারা প্রায় 60% বাড়িয়েছে, অর্থাৎ গত বছর ছিল 10,300 জনকে 190 ভিসা দেওয়া হয়েছিল, আর এই বছর দেওয়া হবে 16,500 জনকে 190 ভিসা, অর্থাৎ এবার চান্স বেশি। 491 ভিসার ক্ষেত্রে দেখা গিয়েছে যে এবার প্রায় 53% ইনক্রিজ নাম্বার। গত বছর যা ছিল 6,400, এই বছর তা বেড়ে দাঁড়িয়েছে 9,760, অর্থাৎ 491-এও আপনার সংখ্যা বেড়েছে। অর্থাৎ কতজনকে তারা ডাকবে তার একটা পরিমাণ তারা প্রথমেই ঠিক করে রাখে, ওই পরিমাণের উপর বেস করে তারা প্রতি বছর মানুষকে ডেকে থাকে। এখন আমরা দেখব ব্রিফলি যে আপনার 190 বা 189 বা 491 ভিসার জন্য কি কি অপশন বা রিকোয়ারমেন্টস গুলো কি কি। যদি আমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্টেটের কথা বলে থাকি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া হচ্ছে অন্যান্য স্টেটের তুলনায় ঠিক এই মুহূর্তে আপনার স্পন্সরশিপ পাওয়ার জন্য বেটার, কারণ এদের অ্যালোকেশন বেশি এবার এবং তাদের রিকোয়ারমেন্টসও বেশি। তাই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আপনার প্রথমত আপনাকে দেখতে হবে আপনি যে অকুপেশনে আছেন, যে অকুপেশনে আপনি এক্সপিরিয়েন্স শো করছেন, ওই অকুপেশনটা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার যে অকুপেশন লিস্ট রয়েছে, ওই অকুপেশন লিস্টে আপনার অকুপেশনের নামটা আছে কিনা, বা কাছাকাছি অন্য কোনো সাবজেক্ট আপনার প্রফেশনের সাথে রিলেটেড কোনো সাবজেক্ট ওই লিস্টে আছে কিনা। তারপর দেখতে হবে মিনিমাম ইংলিশ রিকোয়ারমেন্টস আপনার আছে কিনা। তারপর দেখতে হবে মিনিমাম 1 বছর যে প্রফেশন আপনি টার্গেট করেছেন, ওই প্রফেশনে মিনিমাম 1 বছর আপনি কাজ করেছেন কিনা। সেটা হতে পারে অস্ট্রেলিয়ার বাইরে বা অস্ট্রেলিয়াতে। এরপরে দেখে হচ্ছে যে ইন এডিশন টু ওভারসিজ এক্সপিরিয়েন্স, তারা দেখবে অস্ট্রেলিয়াতে আপনার মিনিমাম 6 মাস কাজের অভিজ্ঞতা আছে কিনা। এরপরে দেখবে আপনার মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশনস রয়েছে কিনা। আর যদি আপনি গ্রাজুয়েট স্ট্রিমে অ্যাপ্লাই করেন, অর্থাৎ এখানে এখানে আপনি কোনো কোর্স করে থাকেন, ওই কোর্সের সাথে আপনার আপনার যে কোর্স করেছেন ওই কোর্সের সাথে যে প্রফেশন রিলেটেড, ওটা আপনার সেই প্রফেশনটা লিস্টে আছে কিনা, এই বিষয়গুলো ওরা দেখবে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে 2টা স্ট্রিম রয়েছে পিআর অ্যাপ্লাই করার জন্য, একটা হচ্ছে জেনারেল স্ট্রিম আর একটা হচ্ছে গ্রাজুয়েট স্ট্রিম।
গ্রাজুয়েট জেনারেল স্ট্রিমটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের পেশা এবং আম, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে, এবং ওই ওই অকুপেশনটা যদি আপনার অকুপেশনটা যদি ওই লিস্টে থাকে, তাহলে ওই সে অনুযায়ী আপনি জেনারেল স্ট্রিমে অ্যাপ্লাই করবেন। আর গ্রাজুয়েট স্ট্রিম হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা অস্ট্রেলিয়াতে কোনো আম, একটা ভোকেশনাল এডুকেশন কমপ্লিট করেছে, বা পিএইচডি কমপ্লিট করেছে, বা ব্যাচেলার বা ডিপ্লোমা করেছে, তাদের জন্য। তাহলে এই ধরনের পিআরআর অ্যাপ্লাই করার জন্য স্টেপ গুলো কি কি? প্রথমে আপনাকে আম, একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দিতে হবে, ডকুমেন্টস কালেকশন করতে হবে, ইনভাইটেশন পাচ্ছেন কিনা এটার জন্য ওয়েট করতে হবে। এরপর ইনভাইটেশন যদি আপনি পান, তখন আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন। আর এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার বয়স 45-এর বেশি হয়ে যায়, তাহলে তো আপনি 190, 491 বা 189 ভিসার জন্য আপনি এলিজিবল হবেন না। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, সেক্ষেত্রে এমন না যে আপনার সব অপশন বন্ধ হয়ে গেল। আপনাকে করতে হবে যে আপনার প্রফেশনটা যদি এখানকার যে স্কিল শর্টেজ, যে ইন্ডাস্ট্রি সেক্টর বা প্রফেশন গুলো রয়েছে, আপনার ব্যাকগ্রাউন্ড যদি সেখানকার যে কোনো একটা প্রফেশনের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আপনি স্পন্সর ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনি যদি কোর্স কমপ্লিট করেন এখানে এসে, আপনার বয়স 45 হয়ে গেল, আম, সেক্ষেত্রে আপনার আম, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি অপশনস খুব কমে যায়। যদি কোনো আপনি এখানে এমপ্লয়মেন্ট না পান, সেই ক্ষেত্রে পিআরআর অ্যাপ্লাই করাটা কঠিন হয়ে যায়। তাহলে এই হচ্ছে মোটামুটি ব্যাকগ্রাউন্ড ডিসকাশন এই পিআর এর বিভিন্ন অপশন নিয়ে। আম, এখন আমি আহ, খুশি হব যদি আপনারা আমাকে কোনো প্রশ্ন করেন। আম, সব প্রশ্নের উত্তর হয়তো আমি ইন ডিটেইল দিতে পারবো না। আম, যতটুকু সম্ভব আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব।